11 অক্টোবর 1958। মহারাজ, আমি তো বক বক করে স্থূলদেহ, সূক্ষ্মদেহ, কারণদেহ নিয়ে বকেই যাচ্ছি। তুমি কি কিছু বুঝতে পারছো? সেদিন এক সাধু কি বলছে জানো? ব্রহ্ম ব্রহ্ম করে প্রেমেশ মহারাজ ছেলেটির কানের পোকা মেরে দেবেন, শেষে ছেলেটি ভেগে যাবে। তুমি কি বুঝতে পারছো? তোমার কষ্ট হচ্ছে না তো? সেবক: কষ্ট হলে কি থাকি? মহারাজ: দেখি তুমি কতটুকু বুঝতে পেরেছ। সেবক: শরীর তিনটি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। আরেকটা আছে মহাকারণ। সূক্ষ্ম শরীরে ভূত প্রেত জনিপ্রাপ্ত হয়, কিংবা বেশিরভাগই বেহুশ হয়ে ঘুরে বেড়ায়। কারণ শরীরে বোঝা যায় আমি প্রাণ নই, মন নই, বুদ্ধি নই, দেহ নই, আমি সৎ চিত আনন্দ স্বরূপ। এর মরণ নেই, জন্মও নেই। আচ্ছা মহারাজ, একটা লোক মরে গেলে আমরা মনে করি যে লোকটা নেই, তাহলে সেসব ব্যক্তি বা বস্তু কোথায় থাকে? দেহের মধ্যে যে চিত আছে তা কি বিভিন্ন দেহে বিভিন্ন পরিমাণে থাকে? অর্থাৎ মানুষের মধ্যে হুঁশবোধ বেশি, কুকুরের মধ্যে কম। মহারাজ: একটা লোকের হাতে দা থাকলে সে যা কাটতে পারে, একটা খাঁড়া থাকলে বেশি কাটতে পারে কি না, তেমনি মানুষের দেহ, পশুর দেহ প্রভৃতি। চিত আর চেতনা দুটি আলাদা জিনিস। চিতের প্রকাশই হলো চেতনা। 11 অক্টোবর 1958 বিকেলবেলার কথোপকথন। মহারাজ: তুমি যদি চিত ও চেতনার তফাৎ বুঝতে পারো, তবে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি। একটু বলো না, চিত আর চেতনা কি জিনিস? সেবক: চিত যখন পঞ্চকোষের মধ্য দিয়ে ব্যক্ত হয়, তখনই চেতনা, অর্থাৎ আমার এই দেহের মধ্যে যে হুঁশ আছে, অর্থাৎ আমি আমি করাটা, সেটাই হলো চেতনা। গা ছুঁলেই অনুভব করি আমার গা ছোঁয়া হয়েছে, এটাই হলো চেতনা। কিন্তু এই চেতনা সম্ভব কেবল ভেতরে চিত আছে বলে। চেতনা চিতের একটু প্রকাশ মাত্র। মহারাজ: বেশ বলেছ। হাঁড়িতে ভাত সিদ্ধ হচ্ছে, ওপরে দেখছি ভাত গরম, কারণ আগুনে দাহিকা শক্তি আছে। এখানে দাহিকা শক্তি হলো চিত, আর গরম হওয়াটা হলো চেতনা। এই চিতই সচ্চিদানন্দ। প্রত্যেক জীবাত্মাই সেই সচ্চিদানন্দ। সেই অখণ্ড চিত মনে করলেন বহু হই, তিনি তখন বহু হলেন। যেন সমুদ্রে জল জমে বরফ হয়েছে, সেই জলেরই অন্য প্রকাশ। বরফ জানে যে সে জলেরই অন্য প্রকাশ মাত্র। এরপর সেই বরফরূপী জীবাত্মা নিজেকে এক মায়ার আবরণে ঢেকে ফেলে। তখন দেহ, প্রাণ, মন, বুদ্ধির মধ্যে ঢুকে ভুলে যায় যে সে জীবাত্মা। নিজেকে মনে করে মানুষ, কুকুর, পোকা। ধাক্কা খেতে খেতে মনে হয় এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। তখনই নিবৃত্তি শুরু, তারপর ঈশ্বর চিন্তা। বিরক্ত হবে না তো? আবরণ ও বিক্ষেপ সম্বন্ধে একটু বলবে? সেবক একরকম করে বলল। মহারাজ: বেশ বলেছ। যেমন একটি নদীর তীরে দুটি ছেলে খেলা করছে। হঠাৎ একটি ছেলে একেবারে কিনারে গিয়েছে, আর এক পা এগোলেই গভীর ও খরস্রোতে ভেসে যাবে। আমি বহু দূরে নিশ্চিন্ত জায়গায় বসে এই দৃশ্যটা দেখছি। ছেলেটিকে ওই জায়গায় দেখেই আমার বুকের মধ্যে একটা দারুণ শঙ্কা উপস্থিত হলো এবং চেঁচিয়ে উঠলাম। অর্থাৎ আমি নিজের আইডেন্টিটি ভুলে গিয়ে ছেলেটির আইডেন্টিটির সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করেছি। অর্থাৎ ফর দি টাইম বিং আমি নিজে যে নিশ্চিন্ত জায়গায় আছি সে জ্ঞানটাকে আবৃত্ত করেছি এবং নিজেকে ছেলেটির সঙ্গে বিক্ষিপ্ত করেছি, অর্থাৎ একাত্ম করেছি। একেই বলে আবরণ ও বিক্ষেপ। তোমার একটি সুন্দর টর্চ আছে, কদিন আগে সেটি তোমাকে কেউ দিয়েছে। হঠাৎ একদিন সন্ধ্যায় অপর একটি লোকের হাতে ঠিক ওই রকম সুন্দর টর্চ দেখেই তোমার মনে হবে আমার টর্চটা ওর হাতে গেল কি করে। ব্যাপারটার মধ্যে কেমন আবরণ ও বিক্ষেপের খেলা হলো। প্রথমে নিজের টর্চটা পাওয়া, অর্থাৎ দুদিন সেটা কাছে থাকাতেই নিজেকে ওই টর্চটার সঙ্গে অ্যাসোসিয়েটেড করে ফেলে ভুলে গিয়েছে
যে আমার ওরকম টর্চ ছিল না, দ্বিতীয়ত একই রকম টর্চ যে আরও থাকতে পারে সেটাও ভুলে গেছে। ঠিক তেমনি এই দেহটাকেই নিজের মনে করি, অথচ পূর্ব জন্মে কতবার কত রকমই না দেহ ধারণ করেছিলাম। প্রত্যেকবারই নিজের স্বরূপ ভুলে দেহের সুখে সুখ, দেহের দুঃখে দুঃখ অনুভব করেছি। জনৈক ভদ্রলোক এসে পড়ায় এ প্রসঙ্গ চাপা পড়ে গেল। প্রেমেশ মহারাজ রসিক মানুষ ছিলেন, মাঝে মাঝে মজার প্রসঙ্গ করতেন। একদিন বলছেন, দেখো, কোনো লোকের বদ অভ্যাস থাকে, লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শুনবে। তোমরা সব হাসি ঠাট্টা করো, ওই কর্মচারীটি আমার কাছে এসে সব ফিসফিস করে বলবে, আমিও ওকে নিয়ে মজা করি। সেদিন একটা ঘটনা হয়েছে। এক ভদ্রলোক আমাকে একটি শীতল পাটি দিয়েছে। আমার তো একটা শীতল পাটি ছিল, তাই সেই পাটিটা ওই ব্রহ্মচারীকে দিলাম। সে মোটা, শুলে একটু আরাম পাবে। তা ওর ঘরে মাঝে মাঝে কেউ কেউ যায় শ্রীনাথের সঙ্গে দেখা করতে। শ্রীনাথ তো ক্ষেত খামারের সব কাজ করে। এক ভদ্রলোক ওই ঘরে গিয়ে দেখে ব্রহ্মচারীর বিছানায় একটা শীতল পাটি। ভদ্রলোক হাত দিয়ে দিয়ে দেখছে। শ্রীনাথ বললে, প্রেমেশ মহারাজ ওকে দিয়েছেন। সেই ভদ্রলোক সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাই বলি, ব্রহ্মচারী মানুষ কি করে এসব ব্যবহার করে। পরে প্রেমেশ মহারাজের কানে সব তুলে দিয়েছিলেন ওই সাধুটি। আর মহারাজও আমরা গেলেই বলে উঠতেন, তাই বলি, ব্রহ্মচারী মানুষ কি করে এসব ব্যবহার করে। আমরা সব হো হো করে হেসে উঠতাম। হাসির প্রসঙ্গে প্রেমেশ মহারাজ বলেছিলেন, আরও বলি, শোনো শোনো, সিলেটে গোপেশ, সোমানন্দ, দেবেশ প্রমুখ আমরা কজন ব্রহ্মচারী ছিলাম। সবাই ঠাকুরের নামে আনন্দে মেতে থাকতাম। এক ভদ্রলোক গম্ভীর মুখে একদিন সোমানন্দকে বলছে, তোমরা হাস্য না, তোমরা ব্রহ্মচারী মানুষ হাস্য না। আমরাও তাই নিয়ে হাসাহাসি করতাম, তোমরা হাস্য না। মহারাজের সঙ্গে একদিন শাস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে, তারিখটা মনে নেই। মহারাজ বলছেন, তোমাকে তো অতক্ষণ ধরে অবস্থাত্রয়ে সাক্ষী বোঝালাম, ব্যাপারটা তুমি কি বুঝেছ একটু বলো না। সেবক, সাধারণ মানুষের 3 রকম অবস্থা থাকে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। জাগ্রত অবস্থায় আমরা কাজকর্ম করি, তখন আমাদের অন্নময় ও প্রাণময় কোষ সজাগ থাকে। অন্নময় ও প্রাণময় কোষ কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে ক্রিয়া করে। স্বপ্ন অবস্থায় মন ও বুদ্ধি কাজ করে। মনোময় ও বিজ্ঞানময় কোষ সজাগ থাকে, কিন্তু স্থূল জগতের জ্ঞান আবৃত থাকে। সুষুপ্তি অবস্থায় প্রাণ ছাড়া আর কোনো বস্তু ক্রিয়াশীল নয়। আমি একেবারে যেন নেই হয়ে যায়। মন বুদ্ধিতে লয় পায়, বুদ্ধি অজ্ঞানে লয় পায়। আমি মূল অনুভব করি। মহারাজ, দেখতেই পাচ্ছ, আমারই ক্রমান্বয়ে 3টি অবস্থান্তর ঘটছে, কোনোটাতেই আমি স্থির নই। সুতরাং আমি 3 অবস্থার সাক্ষী। তাহলে প্রশ্ন আসে, আমি কে? সেবক, কেন আমার স্বরূপ চিনতে পারছি না? মহারাজ, যেমন চিন্তা করি, বুদ্ধিতেও সেই ভাব ওঠে এবং মনকে সেদিকে চালিত করে। বহু যুগ ধরে আমরা বুদ্ধিকে আহার, নিদ্রা, মৈথুনে পরিচালিত করেছি, সুতরাং তার সেদিকে যাওয়াই অভ্যাস হয়েছে। আবার যদি তাকে ভালো দিকে কয়েক বছর ধরে ঘোরানো যায়, তাহলে সে আবার ভালোর দিকেই ছুটবে। সে নিজে জড়, তাকে যেমন চালাবে তেমন চলবে। সুতরাং আমার কনসেন্ট্রেশন হয় না, কাম যায় না বলে কৃপা চাওয়ার মতো আহাম্মকি আর হয় কি? নিজে ইচ্ছা করলেই শরীর মনের ওপর প্রভুত্ব করা যায়। যদি ইংরেজের হাত থেকে বাঁচতে হয়, তো অরবিন্দকে পণ্ডিচেরিতে আশ্রয় নিতে হবে। তেমনি মনকে যদি কাম ক্রোধ থেকে বাঁচাতে হয়, তো ভগবানের কোনো রূপের আশ্রয় নিতে হবে। সেবক, কোনো রূপ কেন? মহারাজ, যে ব্যক্তি কাম ক্রোধ লোভকে জয় করেছেন, তিনি কিভাবে তা করলেন তা দেখা ও অনুসরণ করার নামই ঈশ্বরের ধ্যান ও চিন্তা করা। আজকে এই অবধি।
ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।